नमः पार्वती पते। মাঝে মধ্যে বুক কাঁপছে, পেটটা হালকা হয়ে যাচ্ছে যখন নিচের দিকে তাকাচ্ছি। আর বলা যেতে পারে নেপালের যতগুলো খতরনাক এয়ারপোর্ট আছে তার মধ্যে এটাও একটা। এই বৃষ্টিটারই ভয় ছিল, সেই বৃষ্টি হচ্ছে আর এই ছাট আসছে এখান দিয়ে। সময় 3:02। সময়ের ব্যবধান 12 ঘন্টার কিছু বেশি। গন্তব্য সুদূর তিব্বত থেকে বাংলা, বা বলা ভালো কৈলাস থেকে কলকাতা। আদৌ কি সম্ভব? মহাদেবের কৃপা থাকলে হয়তো সম্ভব। ঈশ্বর কিভাবে তার ভক্তদের একটার পর একটা প্রতিবন্ধকতা পার করে বাড়ির পথ অবধি এগিয়ে দেয়, কৈলাস মানসরোবর যাত্রা শেষ পর্ব তারই জলজ্যান্ত উদাহরণ। বিশ্বাস কিংবা অবিশ্বাস ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বর্ণনা করব আমার শেষ 12 ঘন্টার আনকাট অভিজ্ঞতা, যার মধ্যে রয়েছে পায়ে হেঁটে তিব্বত থেকে নেপালের সীমানা পারাপার, বৃষ্টির মধ্যে হেলিকপ্টার সফরের দুঃসাহসিক অ্যাডভেঞ্চার, সামিট এয়ারলাইনের ছোট্ট ফ্লাইটে মেঘের দেশে হারাবার, কিংবা প্রায় মিস হয়ে যাওয়া কলকাতার ফ্লাইট অলৌকিকভাবে ক্যাচ করার। টানটান উত্তেজনাকে সঙ্গী করে যে গল্পে শুরু হচ্ছে 6 আগস্টের সকালে তিব্বতের পুরাং শহর থেকে। 6 আগস্ট 2025 সব থেকে চাপের সকাল। এই তিব্বত চায়না টেরিটরিতে প্রবেশ করা যতটা চাপের, এখান থেকে বেরিয়ে যাওয়া চাপের। ঘুমাচ্ছি আমি কালকে মোটামুটি রাত্রি 1-1:30 ঘুমিয়েছি। তারপরে 7:30-8টা থেকে রাখছে, উঠো সবজি চাই রেডি, উঠো স্যার ব্রেকফাস্ট রেডি। আমি ঘুমে সব কিছু করে টোরে মোটামুটি এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 9:02। নিচে এসেছি, লোকজন খেপে গেছে, এই আপনারা দেরি করছেন, তাড়াতাড়ি আসুন, লেট হয়ে যাচ্ছে। আমি বললাম, আরে আপনার এগোন, আমার তো লাস্টে নাম। এইভাবে হয় নাকি? সবাইকে একসঙ্গে ইমিগ্রেশন করতে হবে। গ্রুপ ট্রিপে আসলে অনেক কিছু সহ্য করতে, অনেক কিছু ভাই। এখানে ট্রাভেল উইথ কৌশিক আমি থাকি না, এখানে আমি কৌশিক পাল হয়ে যাই। ব্রেকফাস্ট তো করিনি, চোখে মুখে জল ছিলাম একটুখানি, চা খেলাম, চা খেয়ে এসে আলটিমেট বাসে উঠলাম। এখনও আমাদের 3টে ধাপ পেরোতে হবে। প্রথমত হচ্ছে ইমিগ্রেশন, মানে চায়না থেকে নেপাল। হেলিকপ্টার যদি ওয়েদার খারাপ থাকে তাহলে চলবে না, তাহলে আবার হিলসা স্টে হয়ে যাবে। ওয়েদার যদি খারাপ থাকে, সিমিকোট থেকে নেপালগঞ্জ ছোটো ফ্লাইট চলবে না, আবার তাহলে সিমিকোটে স্টে হয়ে যাবে। আর যেখানে 59 জন লোক, এতগুলো লোককে নিয়ে আপ ডাউন করাটাও চাপের। আর 10 তারিখ পর্যন্ত আমাদের ভিসার ভ্যালিডিটি এখানে। 10 তারিখের মধ্যে আমাকে চায়না ছাড়তে হবে। পুলিশ উঠলো, কতজন আছে চেক করলো, ছবি তুললো, তারপর এই যে সিট বেল্ট লাগাতে হলো, ছবি তুললো, তারপরে চেকিং ফেকিং হওয়ার পরে এবারে বাস আলটিমেট ছাড়বে হয়তো। টাইম সকাল 9:10। এখন থেকে প্রত্যেকটা টাইম ইম্পর্টেন্ট, কারণ আমাদের দুটো দেশের সীমা পেরোতে হবে, তাহলে আমরা ইন্ডিয়া প্রবেশ করতে পারবো। কৈলাস পরিক্রমা করতে সময় লাগে 3 দিন, আর রাক্ষসতাল মানসরোবর দেখতে 1 দিন। অর্থাৎ এই 4 দিনের জন্য কত রকম কর্মকাণ্ড। ভারতবর্ষ থেকে সরাসরি তিব্বতে এসে কৈলাস পরিক্রমা করার সিস্টেম এখনও অবধি চালু হয়নি বেসরকারিভাবে। সুতরাং যারা প্রাইভেট ট্রিপ করায় তারা হয় নেপালের, না হলে চায়নার গেটওয়ে ইউজ করে। ভারত সরকারও রাস্তা বানাচ্ছে লিপুলেক পাস হয়ে। এরপরের বছর বা তারপরের বছর হয়তো ইন্ডিয়া থেকে ডিরেক্ট গাড়ি চলে আসবে। সুতরাং যারা এই টেনশনে আছেন যে কবে কৈলাস যাব, কী করেই বা এত টাকা জোগাড় করব, তাদের জন্য বলবো একটু ধৈর্য ধরে অপেক্ষা করেই যান। 5 বছর বাদে এই কৈলাস যাত্রা শুরু হয়েছে। আগামী দিনে এই যাত্রা যেমন সহজ হবে, তেমনই খরচ অনেকটাই কমবে। আর কৈলাসের ক্রেজ এখন অনেকটাই বেশি। তাই কোনো এজেন্সিকে টাকা পয়সা দেওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই যাত্রার প্রস্তুতি নিন। আর এই ব্যাপারে কোনো কিছু জানার থাকলে আমাকে ইমেল করতে পারেন স্ক্রিনে শেয়ার করা আইডিতে। সময় সকাল 9:50। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি হচ্ছে চায়নার ইমিগ্রেশনে। আমাদের বাস পরপর দাঁড়িয়ে পড়েছে, এবার ইমিগ্রেশন করতে হবে। চিন্তা একটাই, যাওয়ার সময় যেভাবে ইমিগ্রেশন করা হয়েছিল, আমার ল্যাপটপ বের করে ঘেটে ঘুটে ছবি দেখে ভিডিও দেখে, ভালো ভিডিও ছিল, তারপরে আমাদেরকে দেশে এন্ট্রি দিয়েছিল। যাওয়ার সময় কিছু হবে কিনা, কারণ আমার কাছে কিছু পাথর রয়েছে, জল রয়েছে 3টে কুণ্ডের, আর ভিডিওস প্রচুর রয়েছে যেগুলো আমি শ্যুট করেছি। এখন দেখা যাক কি হচ্ছে। স্থানীয় সময় সকাল 11:33 হয়ে গেল আমাদের ইমিগ্রেশন। যাওয়ার দিন যে ইমিগ্রেশনে আঙুলের ছাপ দেওয়া, ছবি তোলা, ল্যাপটপ চেক করা, ম্যাকবুক চেক করা, ফোন চেক করা, দুনিয়ার এত রকম প্রোটোকল ছিল। এখন গ্রুপ ভিসার সব নাম্বার রয়েছে, নাম্বার অনুযায়ী লাইনে দাঁড়াও। গ্রুপ ভিসা যেহেতু, সেহেতু পাসপোর্ট তো স্ট্যাম্প মারবে না। পাসপোর্ট চেক করলো, ক্যামেরার সামনে স্মাইল দিলাম, যাও হয়ে যাও, চলে যাও। প্রত্যেকটা দেশেই তাই,
যখন আপনি সেই দেশে ঢুকছেন, সেই দেশে ঢোকার আগে প্রচুর প্রোটোকল মেনটেন করতে হয়। যখন আপনি বেরিয়ে আসছেন তখন ওটা তাড়াতে পারলেও আছে। তো এই হচ্ছে চায়নার ইমিগ্রেশন। আমি ক্যামেরাটা এদিকে রেখেছি, ওদিকে দেখাচ্ছি না, তখন আমার জন্য আবার প্রবলেম হয়ে যাবে। অ্যাকচুয়াল টেনশনটা কি বলুন তো, আমি যদি সোলো আসতাম কোনো ব্যাপার না, বা আমার সঙ্গে একজন দুজন আসতো কোনো ব্যাপার না, কিন্তু সবাই আসে তো একটা টেনশন থেকেই যায় যে আমি এমন কোনো ভুল কাজ না করে ফেলি যার জন্য হয়তো পুরো টিমটাকে সাফার করতে হবে। এমনিতেই সবাই একটু চাপে আছে। আর এই জায়গাটা হচ্ছে নেপাল আর চায়নার সীমান্ত। যারা তিব্বত করে বলছিলেন আমাকে, যেটা তো তিব্বত কেন চায়না বলছেন, তাদের জন্য বলি তিব্বতটা কিন্তু চায়নার অধীনে, এবং এখানে যে ইমিগ্রেশন হয় সেটা সব চাইনিজ ইমিগ্রেশন। এখানে তিব্বতের কোনো গল্পই নেই, এখানে এসব কথা বলা যাবেই না, পুরোটাই চায়নার আন্ডারে। এখানে পুলিশ থেকে ইমিগ্রেশন অফিসার সব চায়নার। যাওয়ার দিন এই ইমিগ্রেশনে কত টেনশন হচ্ছিল, বাট আজকে সব কিছু ক্লিয়ার, ইমিগ্রেশন ক্লিয়ার। ছেড়ে দিল আমাদের বাস, পরপর যাবে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে কর্ণালী নদী, আর সামনে দেখা যাচ্ছে হিলসা গ্রাম। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে পরিক্রমা শেষ করে মানস সরোবরের জল কিংবা কৈলাস থেকে কিছু পাথর কি নিয়ে আসা যাবে? এর উত্তর অবশ্যই যাবে। ইমিগ্রেশনে কোনো সমস্যা নেই। তবে নেপালে বৈধ নয় বা নেপালে নিষিদ্ধ রয়েছে এমন কোনো জিনিস তিব্বত থেকে আনা যাবে না। फिर मिलेंगे, फिर मिलेंगे फिर मिलेंगे, बाय बाय। नहीं জিমি ভাই, ফির মিলেंगे, গুড বাই গুড বাই গুড বাই। চায়না থেকে আমরা প্রবেশ করব হচ্ছে নেপালে। আমাদের এখানে এসে লাইন করতে হলো, কারণ এরপর আমরা প্রবেশ করছি নেপালে। এখানে হচ্ছে এদিকে যারা রয়েছে এরা হচ্ছে নেপালের আর কি ফোর্স, আর ওই দিকটা হচ্ছে চায়না। চায়না আর নেপালের মাঝে এটা হচ্ছে 0 পয়েন্ট। সবার মনে প্রচুর হাসি, কারণ সবার যাত্রা সম্পূর্ণ হয়েছে। তো এক নারা লাগাইয়ে নমঃ পার্বতী পতে। আর কোনো টেনশন নাই আমাদের, চায়নার ইমিগ্রেশন পার করে এসেছি, নেপালেরও গেট আমরা পার করে গেলাম। চায়নার ইমিগ্রেশন সম্পূর্ণ করে নেপালে প্রবেশ করলাম। নদীর ওই পারে গ্রামের নাম হিলসা। এখনও 2টো ধাপ পেরোতে পারলে তবেই ভারতবর্ষ। হিলসা থেকে হেলিকপ্টারে সিমিকোট এবং সিমিকোট থেকে ছোট ফ্লাইটে নেপালগঞ্জ, তারপর নেপালগঞ্জ থেকে বাই রোড ইন্ডিয়াতে প্রবেশ। এই পথে যাওয়ার দিন আমাদের কত টেনশন ছিল, এই ছবি তোলা যাবে না, ওই ছবি তোলা যাবে না, সবসময় মনে হয় টেনশন ছিল যে আমাদের ইমিগ্রেশন পার করতে হবে এবং সেখানে সব কিছু চেক করা হবে। অনেক ছবি ভিডিও সব ডিলিট করে দিয়েছে এই টেনশনে, বাট আজ আর কোনো টেনশন নেই। আজ আমরা সবাই ফিরছি আমাদের পরিক্রমা সম্পূর্ণ করে চায়না বা তিব্বত থেকে নেপালে। এই সেই ব্রিজ, এই ব্রিজ পার করেই আমাদের পৌঁছাতে হবে। কর্ণালী নদীর ব্রিজ পার করার সময় দেখি সিমিকোট আর হিলসার মধ্যে শুরু হয়েছে হেলিকপ্টার চলাচল, যেটা সকাল থেকে বন্ধ ছিল খারাপ আবহাওয়ার জন্য। এই ব্রিজ পার করা না একটা মানসিক টেনশন। দেখুন ব্রিজ কিভাবে দুলছে, এমনি তো এগুলো কেবল ব্রিজ, স্টেবল নয় কেবল, আর তার উপর এরকম হাওয়া, নিচ দিয়ে বয়ে যাচ্ছে খরস্রোতা নদী। এটা তো পায়ে চলাচল করার ব্রিজ, ওইদিকে একটা গাড়ি চলাচল করার ব্রিজও রয়েছে, ওখান দিয়ে আমাদের সমস্ত লাগেজ আর কি যাচ্ছে। আর আমরা যে মানস সরোবরের জল নিয়ে এসেছি বা ওখান থেকে পাথর নিয়ে এসেছি, এখানে কিন্তু ব্যাগ চেকিংয়ের কোনো প্রবলেমই হলো না। যাবার দিন সব চেক করেছিল, ক্রিম, পারফিউম, মুড়ি, খাবার, চিড়ে সব। এখন কিন্তু আমার চেকিং নেই। ব্রিজ পার করে ফাইনালি নেপালে। যারা বয়স্ক মানুষ তাদের একটু ভয় লাগবে। এই জায়গাটা দুলছে না রীতিমতো, কেবল ব্রিজ তো, আর হাওয়া দিচ্ছে দেখুন, খাটাং খাটাং আওয়াজ হচ্ছে, আর ওপরে এরকম আকাশ, আর এখানে সমস্ত তার কাটা দেওয়া রয়েছে, যেহেতু একটা সীমান্ত বলে কথা। আজাও আজাও, ওয়েলকাম টু নেপাল, हर हर महादेव, आ जाओ आ जाओ, बस यात्रा कर लिए सर जी, आ जाइए। কৈলাস থেকে ফিরে আসার পর মনের মধ্যে আনন্দ আর বিষাদের জোয়ার ভাটা চলছিল, কিন্তু এই মুহূর্তগুলো যেন মনের বিষাদকে আরও বেশি উস্কে দিচ্ছিল। 10 দিন আগেও যাদের চিনতাম না, আজ তাদের সঙ্গে কোথাও একটা আত্মিক সম্পর্কে বাঁধা পড়েছি। তরুণ প্রজন্ম হাত ধরে পার করে দিচ্ছিল প্রৌঢ়াদের। সন্তানরা এমনভাবেই তো বৃদ্ধ মা বাবার হাত ধরে। কৈলাসের পথে যখন আপনি পা বাড়াবেন তখন আপনি তীর্থযাত্রী, যখন ফিরে আসবেন তখন প্রকৃত মানুষ। নিজের অজান্তেই চোখের কোণে জল এসেছিল। দেখা হচ্ছে কৃষ্ণনগরে ডালপুরি খেতে গিয়ে আপনার সাথে আমার। আরে আপনি কি চায়নায় থাকবেন ঠিক করেছেন? চায়নায় পছন্দ হয়ে গেছে কি আপনার, না ওখানেই থাকবেন? আসুন আসুন আসুন, আপনি আসুন, আপনার জন্য আমরা আর বেশিক্ষণ নোট করতে পারবো না। যতক্ষণ তিব্বতে ছিলাম কেমন একটা পরপর লাগছিল। নেপালকে তো আমার নিজের দেশই মনে হয়। এখানে মনে হচ্ছে নিঃশ্বাস একটু ভালো করে নিচ্ছি, মানে প্রশ্বাস। এমনিতেই আমাদের যাত্রা ধরুন 2 দিন ডিলে হয়ে গেছে, আপনারা তো প্রথম থেকে ব্লগ দেখেছেন। এবার অনেকের ধরুন অফিসের কাজ থাকে, বাড়ির কাজ থাকে,
অনেকের ফ্লাইটের টিকিট কাটা থাকে, ট্রেনের টিকিট কাটা থাকে, তো সবার এখন ফেরার ইচ্ছা, তো সবাই রিকোয়েস্ট করে যে আমাকে একটু আগে পাঠিয়ে দিন, আমার এই আছে ওই আছে হ্যান আছে ত্যান আছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যারা আমারই মতো একই পথে কৈলাস পরিক্রমা করতে যাচ্ছেন তারা অতিরিক্ত দিন বা বাফার ডে অবশ্যই রাখবেন, বিশেষ করে ফেরার সময়। কারণ খারাপ আবহাওয়ার কারণে যাত্রা ডিলে হতে পারে, সেটা যাওয়ার সময় হোক কিংবা ফেরার সময়। যখন আমরা সবাই আসি না, তখন সবার একটা ইচ্ছা থাকে যে আমরা কৈলাস পরিক্রমা করব, ধৈর্য সবার মধ্যে, এক অপরের প্রতি রেসপেক্ট। কিন্তু ফিরে যাওয়ার সময় না সবার এটা মনে হয় আমার বাড়িতে বাচ্চা আছে, আমার বাড়িতে কুকুর আছে, আমার বাচ্চার পরীক্ষা আছে, আমার অফিস আছে, আমার ব্যবসা আছে। তখন না মানুষের কী বলুন তো, এই সংসারের প্রতি টান, বিশাল টান তখন, মানে ফিরতে হবে সবাইকে, আমার ট্রেনের টিকিট কাটা আছে, ফ্লাইটের টিকিট কাটা আছে, সবাই হুটোপাটা করছে। আমি সাইডে সরে এলাম, ধরুন আজকে আমার হেলিকপ্টার আমার বেলাতে চললো না, আগের দিন তো এরকমই হয়েছিল, আমি একাই দরকার স্টে করে যাবো, আমার কোনো চাপ নেই, কারণ আমি মহাদেবের ইচ্ছা এসেছি, তার ইচ্ছা ফিরবো, আর তার দরজায় এসে তাড়াহুড়োটা চলে না। পরিক্রমা করতে পারলাম, এই যে দর্শন করতে পারলাম, এটা জীবনে অনেক অনেক বড় প্রাপ্তি। মানে এই ভাগ্য তো সবার হয় না, কাজে আমি এই ভালো মনটাকে না রাখতে চাই, এখন আর ঝামেলা অশান্তি করতে চাই না। কেউ বলবে এই আগে যাচ্ছে, মানে কেউ যেন এটা বলতে না পারে যে ব্লগার হয়ে আগে ফেসিলিটি নিয়েছে। সময় 2:20 অবশেষে ডাক এসছে, বসে বসে কাজই করছিলাম, মাধবজি বললো আগায়া আপনার নাম। তো আবারও পিঠে ব্যাগপত্র নিয়ে সব কিছু গুটিয়ে গাটিয়ে রওনা দিচ্ছি হেলিপ্যাডের দিকে। ওয়েদার ক্লিয়ার আছে, যদি মানে এখান থেকে সিমিকোট যাওয়ার জন্য, আর সিমিকোট থেকে যদি নেপালগঞ্জের ওয়েদার ক্লিয়ার থাকে ওখান থেকে ফ্লাইট নিয়ে নেবো, বাকিটা মহাদেবের ইচ্ছা। পৌঁছে গিয়েছি হেলিপ্যাড গ্রাউন্ডে, যেখানে আমরা ছাড়াও আরও অনেকে রয়েছেন, মানে ট্রিপ টু টেম্পলস যেমন মানসরোবর যাত্রা করায় তেমনি অন্যান্য ট্যুরিজমও করায়। তো তাদের সব আর কি লোকজন রয়েছে যারা আমারই সঙ্গে ফিরবে। একটা কপ্টারে যেহেতু 4 জন ফিরবে, সেহেতু কীরকম এখানে সব সিকোয়েন্স করা হয়েছে, ওরা আগে যাবে, তারপরে এরা, তারপরে আমরা, এইভাবে সমস্ত ব্যাগ গোছানো হচ্ছে। আর এইখানে রাস্তা তৈরি করা হচ্ছে, এই রাস্তাটা ডিরেক্ট ঢুকবে মনে হয় ওই চাইনিজ ইমিগ্রেশনে, কারণ এই যে আমরা নদী ফদি পার করে যেতাম না, এই নদী পার করার ব্যাপার থাকবে না, এই রাস্তাটা ডিরেক্ট চলে যাবে একদম ইমিগ্রেশনে। তাতে আগামী দিনে কিন্তু সবার সুবিধা হবে। আর এই যে সাদা বিল্ডিংটা দেখছেন, সেদিনটাই ভালো করে দেখাতে পারিনি হয়তো, এটা হচ্ছে সেই ইমিগ্রেশন, যে ইমিগ্রেশন পার করে আমাদের পৌঁছাতে হচ্ছে কৈলাস মানস সরোবর যাত্রার পথে। এখানেই হচ্ছে চায়নার ইমিগ্রেশন। পড়েছে হেলিকপ্টারে, আর এখন সময় দুপুর 2:40। লেটস গো লেটস গো লেটস গো। ওইটাও যাচ্ছে। এখান দিয়ে ঠান্ডা হাওয়া আসছে ভাই। কর্ণালী নদী, আর আকাশের মেঘগুলো দেখুন, আর এই ফাঁকা দিয়ে বিশাল হাওয়া আসছে, বিশাল। 2 জন করে পাইলট থাকে এখানে। কীরকম জায়গা বুঝতে পারছেন, যেখানে হেলিকপ্টার চলছে, নিচে সেই লেভেলের সব খাদ, কোথাও কোথাও সব ঝর্ণা নেমে এসছে। মাঝে মধ্যে বুক কাঁপছে, পেটটা হালকা হয়ে যাচ্ছে যখন নিচের দিকে তাকাচ্ছি। ভয়ানক রাস্তা, ভয়ানক। দুদিকে পাহাড়, তো এখানে যেন হাওয়ার চাপ
বেশি, মানে এইরকম গিরিখাত দিয়ে না হাওয়া যেন একটু বেশি স্পিডে বয়, আর সেটা যেন আমাদের হেলিকপ্টারের উপরে একটা চাপ সৃষ্টি করছে। শুরু হয়ে গেছে বৃষ্টি, এই বৃষ্টিটারই ভয় ছিল, সেই বৃষ্টি হচ্ছে আর এই ছাট আসছে এখান দিয়ে। তাড়াতাড়ি সিলিকট পৌঁছে যাওয়াই ভালো ভাই। হেলিকপ্টারের ওপরে যে গ্লাস, এখানে সব জল জমেছে, নিচ দিয়ে বয়ে যাচ্ছে গভীর নদী, সেই পাহাড়ের ফাঁক দিয়ে হেলিকপ্টার চলেছে। দূর দূর পর্যন্ত কিচ্ছু নেই, এদিকে রুক্ষ পাহাড়, এরপর থেকে শুরু হবে সবুজ পাহাড়, আর হেলিকপ্টারের ভেতরে সেই রকম ভাইব্রেশন। প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। দেখুন ওপর থেকে সব ছোট ছোট ঝর্ণা নদীর আকারে বয়ে এসে মূল নদীতে মিশছে। কি বিশাল বিশাল পাহাড়, মাঝে মধ্যে হেলিকপ্টার কাঁপছে, বুকটাও কাঁপছে। দেখুন মেঘগুলো কি করে পাহাড়ের উপরে জমে থাকে। যারা চালায় হেলিকপ্টার তাদের কাছে হয়তো এগুলো খুব ইজি, কিন্তু যারা বসে থাকে তাদের কাছে ভয়েরই কারণ। ওইদিকে একটা উঁচু পাহাড় থেকে ওরকম সব ঝর্ণা নেমে আসছে। আমাদের কপ্টার দেখুন প্রায় পাহাড়ের হাইটে। ওই হেলিকপ্টারটাও আছে আমাদের আগে আগে। আমাদের সহকারী যে চালক, সে আরেকজন চালককে নির্দেশ দিচ্ছে যে গ্যাপ রাখতে হবে। হয়তো দুটো হেলিকপ্টার পরপর। কিন্তু কোনো ভয় নেই, মহাদেব সাথে আছে সবসময়। সব প্রতিকূল থেকে মহাদেব রক্ষা করবে। সেই সব কিছু, সেই আদি, সেই অন্ত। হর হর মহাদেব। सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसार
এই যে 2 মিনিট সাকসেসফুলি ল্যান্ড করলো আমাদের হেলিকপ্টার। हर हर महादेव। चलिए अच्छे से यात्रा करके आइए। हाँ मेरा नाम कौशिक है। थैंक यू जी, थैंक यू। आज के वेदर भाई চুমু চুমু। সিমিকোট পৌঁছে দেখি নেপালগঞ্জের মধ্যে ফ্লাইট চলাচল শুরু হয়েছে আবহাওয়া পরিষ্কার থাকার কারণে। তবে পরবর্তী ফ্লাইটের জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এরই মধ্যে হবে সিকিউরিটি এবং বোর্ডিং। তবে এই ব্যবধানে দেখা হলো বেশ কিছু দর্শক কিংবা পর্যটকদের সাথে যারা আমারই মতো কৈলাস পরিক্রমা করতে যাচ্ছেন। তো এখানে বাঙালি অবাঙালি সবাই আছে। তো ব্যাপার হচ্ছে যে আমার যা অভিজ্ঞতা এ যাবৎ হয়েছে ওনাদের সাথে শেয়ার করলাম এবং মন থেকে চাইবো যে ওনাদের যাত্রা খুব ভালো হোক এবং যাত্রা সফল করে ওনারা ফিরে আসুন। হর হর মহাদেব, হর হর মহাদেব। সময় 3:27 সবার সময় দেখা হয়েছিল, বাঙালি দর্শক বন্ধুরা যাচ্ছে, ওদের সাথে গল্প করতে করতে সময় কেটে গেল। লাঞ্চ আমাদের হবে হচ্ছে নেপালগঞ্জ পৌঁছে, কারণ এখন ওয়েদার ক্লিয়ার আছে, ফ্লাইট চলছে। তো আমরা চলে এসেছি, এখানে আমাদের আর কি সিকিউরিটি হচ্ছে। আমি একটা ইনফরমেশন দিয়ে দিই, আপনারা কিন্তু এই যে অক্সিজেন ক্যান এগুলো কিনবেন, এগুলো কিন্তু নিয়ে আসবেন না, আপনারা ফ্লাইটেও ক্যারি করবেন না, হেলিকপ্টারে কিন্তু ক্যারি করবেন না। অক্সিজেন ক্যান ওখানে ব্যবহার করছেন, ওখানেই ফেলে দিয়ে চলে আসুন, নাহলে কাউকে দিয়ে দিন। কিন্তু এই হেলিকপ্টারে জার্নি করার সময় কিংবা ফ্লাইট জার্নি করার সময় কিন্তু অক্সিজেন ক্যান সঙ্গে রাখবেন না। এবং এখানে কিন্তু রীতিমতো আপনাদের সমস্ত ব্যাগ চেক হবে, মানে আপনাদের যে এই ব্যাগ রয়েছে ব্যাকপ্যাক এবং হচ্ছে আপনাদের যে ডাফেল ব্যাগ সব চেক হবে। চেক হওয়ার পরে স্টিকার লাগানো হবে ওকে, তারপরে কিন্তু আপনাদেরকে এখান থেকে পরবর্তী যে এই সিমিকোট থেকে নেপালগঞ্জের ফ্লাইটে ফ্লাই করে দেওয়া হবে। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এইখানে ভাই সেই লেভেলের সিকিউরিটি, ব্যাগ থেকে সব কিছু বের করে দেখছে, বিস্কুট ফিস্কুট। বললাম কী একটা ব্যাপার বলুন তো, আপনার দেখেন কিসে এত সিকিউরিটি? আপনারা তো চায়নার উপরে চলে যাচ্ছেন, কী এত দেখেন আপনারা? যে কস্তুরি, হ্যাঁ কস্তুরি তো আমার সঙ্গে বিদ্যাপীঠে পড়তো ক্লাস 12-এ, দারুণ দেখতে ছিল, তো পাত্তাই দেয়নি আমাকে। সে কস্তুরি এখানে করতে গেলো, বলছে नहीं तिब्बत से लाता है ना कस्तूरी। अच्छा कोई लाता है ना, ये तो सब तीर्थ करने के लिए गए थे, ये कहाँ क्या कस्तूरी लाएगा, थोड़ा पानी या पत्थर लाएगा। আমরা যে ফিরবো না, এটা হচ্ছে সামিট এয়ারলাইন। আমরা এসেছিলাম কোন এয়ারলাইনে আপনারা বলবেন, যাচ্ছি যে সামিট এয়ারলাইনে। তো এখানে আমাদের পাসপোর্ট দেখিয়ে বোর্ডিং পাস ইস্যু করলো। এবার এই যে বোর্ডিং পাস ইস্যু করার সময় ব্যাগের ওজন করবে, এবার ব্যাগের ওজন হতে হবে হচ্ছে 5 কেজি। আমার ওজন হচ্ছে প্রায় 7.5 কেজি। হ্যাঁ इतना वजन है, इसके लिए 500 रुपये लगेगा। কেন 500 টাকা দেবো? বলছে ল্যাপটপকে নিয়ে 2 কিলো ज़्यादा है, ম্যাকবুকের ওজনটা বেশি হয়। আল্লাহ আমি তো ল্যাপটপটা ফ্লাইটের আমি চেকিনে ফেলতে পারবো না, আমাকে কেবিনের সাথে নিয়ে যেতে হবে। তাহলে আপনারা বলুন ল্যাপটপ আমি চেকিং ব্যাগে দিয়ে দিচ্ছি। যাই হোক আমাকে আর পয়সা লাগেনি। এই হচ্ছে আমাদের সামিট এয়ারলাইনের ফ্লাইট, যে ফ্লাইটে করে আমরা রওনা দেবো হচ্ছে সিমিকোট থেকে নেপালগঞ্জের উদ্দেশ্যে। ফার্স্ট টাইম আমি সামিট এয়ারলাইনে ট্রাভেল করবো, উইংস অফ এভারেস্ট। বাট আমি ভালো সিট পাবো না, কারণ সবাই আগে ভালো সিট নিয়ে নেবে। উঠে পড়লাম ফ্লাইটে, সময় 3:52। এখানে তো কোনো সিট নাম্বার নেই, কাজে যেমন খুশি তেমন বসো একটা ব্যাপার। তো সবাই সবার মতো বসে পড়েছে, সিট বেল্ট বেঁধে নিয়েছি, ওখানে পর্দা লাগিয়ে দিচ্ছে, পর্দা প্রথা। 40 মিনিটের ফ্লাইট জার্নি, 5টা রয়েছে এক্সিট, 2টো সামনে 2টো মাঝে, লাস্টে একটা। কালকে অবধি ওয়েদার খারাপ ছিল, আজকে ওয়েদার ঠিক হয়েছে, তার জন্য আমাদের ফ্লাইট ফ্লাই করছে। আর বলা যেতে পারে নেপালের যতগুলো খতরনাক এয়ারপোর্ট আছে তার মধ্যে এটাও একটা। বাপরে আওয়াজ আর কাঁপুনি, এ ফ্লাইট না সরকারি বাস? উঠে গেছি হেলিকপ্টার তো এরকম চলছিল, একবার এরকম একবার এরকম। যখনই করবে ভয় মহাদেবকে স্মরণ করো ভাই। এই মহাদেব আমাদের এই 40 মিনিটের জার্নি যেন ভালো থাকে, আমরা যেন সবাই খুব ভালোভাবে ল্যান্ড করতে পারি হচ্ছে সিমিকোটে। এই সিমিকোট না, নেপালগঞ্জ সরি মহাদেব, নেপালগঞ্জ প্লিজ সব ঠিকঠাক রেখো। আজকে ওয়েদার ফাটাফাটি। যেদিন আমরা এসছিলাম সেদিন ফ্লাইট কীরকম টার্বুলেন্সের মধ্যে পড়েছিল, মনে হচ্ছিল ফ্লাইট নিজেই একটা টার্বুলেন্স। বাট আজকে ওয়েদার কিন্তু ফাটাফাটি, ওপরকার দৃশ্য আপনারা দেখছেন, অসাধারণ লাগছে। সবসময় মনে হচ্ছে যেন মহাদেব হাত তুলে আশীর্বাদ করছে যে যা সাবধানে ফিরে যা। আর এই ফ্লাইটের সিট ক্যাপাসিটি হচ্ছে 18। নীল আকাশ, যেন মনে হচ্ছে মহাদেব আশীর্বাদ করছে, যা ভালোভাবে ফিরে যা, আবারও তোকে ডাকবো। থাকিব আর আমি যে কিছু চাহিনি জননী
হয়তো আমরা সাকসেসফুলি ল্যান্ড করব নেপালগঞ্জে। যাওয়ার দিন এসব দৃশ্য দেখতে পাইনি, এত মেঘ ছিল। আজ দেখুন কৈলাস দর্শন সম্পূর্ণ, মহাদেব সব কিছু পরিষ্কার করে দিয়েছে প্রকৃতিকে, কি অদ্ভুত। আর এবার কিন্তু প্রচণ্ড গরম লাগবে নামার পরে। আস্তে আস্তে আমাদের ফ্লাইটের হাইট কমে আসছে, স্পিডও কমে আসছে। এয়ারপোর্টটা ওইখানে, ফ্লাইটটা একটা টার্ন নেবে তারপরে ল্যান্ড করবে, বুঝতে পেরেছি। ওই দেখা যাচ্ছে নেপালগঞ্জ এয়ারপোর্ট, এই যে এই সাদাটা, এটা হচ্ছে এয়ারপোর্ট। এবার আমাদের ফ্লাইট এইভাবে টার্নিং নেবে। ও হোয়াট এ টার্ন! পুরো মনে হচ্ছে ড্রোন শটে দেখছি। চারিদিকে সবুজ ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে আঁকাবাঁকা নদী, ঘোলাটে জল বর্ষার সময়। আর এখানেই রয়েছে নেপালগঞ্জ শহর, আমাদের কৈলাস যাত্রা শুরু এবং শেষের সাক্ষী। ফাইনালি নেপালগঞ্জ এয়ারপোর্টের মাটি ছিল আমাদের এই সামিট এয়ারলাইনের 18 সিটের ফ্লাইট। সেই পিকআপ ভাই, সেই পিকআপ, সেই আওয়াজ। ওই দেখা যাচ্ছে নেপালগঞ্জ এয়ারপোর্টের টার্মিনাল, যে টার্মিনাল একদিন আমাদের অপেক্ষা করিয়েছিল, যে টার্মিনাল একদিন আমাদের ফিরিয়ে দিয়েছিল। আজ সে টার্মিনাল আমাদের আরও একবার ওয়েলকাম করে নেবে আমাদের কৈলাস যাত্রার শেষ মুহূর্তের সাক্ষী হিসেবে। এয়ারপোর্ট থেকে লাগেজ নিলাম, এখানেও কিন্তু ছোট লাগেজ বেল্ট রয়েছে যেখানে ব্যাগ চলে এলো। হ্যাঁ জি, আপ ভি হ্যাঁ ইসমে। 3 দিন ধরে একটাই ফ্লাইট করেছিল, বাকি 2 দিন পুরো ফ্লাইট বন্ধ ছিল ওয়েদারের কারণে। এখনও বৃষ্টি হচ্ছে এখানে, বাট বৃষ্টির পরে এখানে রোদ উঠেছে। আজকে 17 জন চলে গেছে উপরে মানে সিমিকোটের উদ্দেশ্যে। ভাবুন তাহলে ভাগ্য কী জিনিস। অথচ আজকে আমরা কত স্মুথলি চলে এলাম, ওয়েদারও ভালো। এই যে আপনারা এসে পৌঁছালেন না, এই যে আপনাদের ব্যাগ এবং আপনাদেরকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে এই যে হোটেলে নিয়ে যাওয়া, সব কিন্তু ট্রিপ টু টেম্পল টিমই করবে। মানে আপনার কোনো হেডেক এখানে নেই। আমাদের লাগেজ সব এখানে দিয়ে দেওয়া হলো। আর সামনে বেড়েছে, হ্যাঁ জি, থ্যাংক ইউ জি। যে এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো, কারণ আমাদের লাগেজ ব্যাগ, ট্রলি ব্যাগ এখানে আছে, ট্রলি ব্যাগে মালপত্র ভরবো। দিয়ে আজকেই এখান থেকে আমাদের লখনৌ ট্রান্সফার হয়ে যাবো। চেষ্টা করবো রাতের ফ্লাইট ধরে নেওয়ার, যদি রাতের ফ্লাইট ধরি তাহলে আজকে রাতেই কলকাতা। হোটেলে আসার পরে এখান থেকে আমার ব্যাগ নিয়ে নেবো। এখানে আমাদের সমস্ত ব্যাগগুলোকে এরা একটা আলাদা জায়গায় যত্ন করে রেখে দিয়েছে। হ্যাঁ, এই ঘলটা এলাম ব্যাগ নিয়ে, এখান থেকে এই সমস্ত ব্যাগের জিনিস এখানে ট্রান্সফার করবো, কারণ এখন তো ফ্লাইটে ফিরবো। এর ফ্লাইটে ফিরতে গেলে জল ফল নিয়ে ঝামেলা হতে পারে, তার জন্য একটু সেটিং করতে হবে। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তো ট্রিপ টু টেম্পলসে ওরা বললো যে খাবারটা খেয়ে যান, এই হোটেলেই আর কি খাওয়া দাওয়া করবো। আমি আছি, জেঠু আছে, জেঠিমা আছে, সবাই একসাথে বেরিয়ে যাবো। জেঠু তুমি কোথায় যাবে? আমি কানপুরে ট্রেন পেলে কানপুরে চলে জেঠু চলে যাবে হচ্ছে কানপুর। কানপুরে জেঠু কি বিঠল মহারাজ, বিঠুর হলো বিঠুর মন্দির যেটু দর্শন করবে, কৈলাস দর্শন করে যেটু এখন বিঠুর মন্দির দর্শন করবে। আমি যাবো লখনৌ এয়ারপোর্ট, ওখান থেকে ফ্লাইট নেবো, চলে যাবো কলকাতা। বললাম একটা আলু সিদ্ধ করে দিতে, হ্যাঁ বড় একটা আমারই মতো দেখতে আলু করে দিয়েছে। আর সেই সঙ্গে তো জেঠুকে কি দিয়েছে, সবজি রয়েছে, আর পনির রয়েছে, গরম গরম ভাত রয়েছে, আর আমি একটু ঘি বলেছি। আমার 9টার সময় ফ্লাইট। ড্রাইভার সাহেবকে বললাম যে একটু ফাস্ট চলুন, একটু উড়ান আর কি, সামিট এয়ারের মতো। যদি ফ্লাইটটা পেয়ে যাই তাহলে আমি আজ রাত্রে কলকাতা ঘুরে যেতে পারবো। এবার এসে না আর থাকতে ইচ্ছা করে না, একদিন থাকা যেত, থেকে ভিডিও এডিট করা যেত। যখন চলে এসি এতটা কাছে, আর থেকে কী করবো? সামনে শুধু নেপালের আমাদের বর্ডারটা পার করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এই বর্ডারে একটু এই সময় লাগে, ব্যাগ ফ্যাগ যদি চেক করে। আমরা এই যে বর্ডার পার করলাম। এবার নেপালেও তো চেকিং ফেকিং হয় না, ইন্ডিয়াতে কিন্তু খুব চেকিং হয়, ঠিক আছে। জেঠু জেঠিমা আছে, এত জিনিসপত্র আছে, এইসব নামিয়ে চেক করাতে গেলে ফ্লাইটে লেট হয়ে যাবে। তো আমি গেলাম, গিয়ে বললাম এরকম আমরা মানসরোবর থেকে এসেছি। বিএসএফ বাংলা 2 জন ছিল, একজন বিরাটের, একজন মালদার। আমি বললাম মুর্শিদাবাদের, প্রবলেম হয়নি। এবার আরেকজন ছিল বাইরে, সে পাঞ্জাবি। দিয়ে বলছে না সব চেক করাতে হবে, নামান। দিয়ে বললাম দেখুন সব আবার নামাতে হবে, লেট হয়ে যাবো তোমার, এত জিনিসপত্র হ্যাঁ তাই না, ওনারাও বয়স্ক মানুষ, এত জিনিস নামিয়ে আবার তোলা। দিয়ে বললো আরে यार अभी तो बंगाली को सपोर्ट करेगा, मैं भी बंगाल में काम किया था, चलो। আমি বললাম ঠিক আছে স্যার, জয় হিন্দ, নিকলতে।
ব্যাস বেরিয়ে এলাম। মানস সরোবর কথাটা বললে না মানে মানুষের মধ্যে আলাদা এফেক্ট করে। মানে আপনি বললেন চীন থেকে এসেছি, হ্যাঁ চীন থেকে এসছো, মাল বার করো। দেখুন কীরকম ভিড় এই জায়গাতে। এটা হচ্ছে রূপাড়িয়া, এটা ইউপির পার্ট। 3:54, লখনৌ হচ্ছে এখন 180 কিলোমিটার। যদি 4 ঘন্টাও লাগে তাহলেও 8টায় ঢুকতে পারি। তো 8টায় ঢুকে কি 9টার ফ্লাইট পাবো? কি সুন্দর একটা বিকেল, যদিও মাথার মধ্যে টেনশন আছে যে ফ্লাইট পাবো কি পাবো না। 8:20 থেকে বোর্ডিং শুরু হবে, ওয়েব চেক কিন্তু করে নিয়েছি। নদী একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, আর কিছুক্ষণ দিন পরে বন্যা হয়ে যাবে, জল ওভারফ্লো হয়ে যাবে নদীর। এই যে ঘর বাড়ি সব বানিয়েছিল এসব না জলের তলে চলে যায়, এত জল বেড়ে গেছে। জলের তলে চলে গিয়েছে অলরেডি, নৌকা নামিয়ে দিয়েছে এখানে, এত জল এত জল। এখান থেকে লখনৌ হচ্ছে এখনও 31 কিলোমিটার, 31 কিলোমিটার। বাজে 6:50। হাইওয়েতে এত জ্যাম হয় ভাবতে পারিনি। আজকে ফ্লাইট পাওয়া চাপ হয়ে গেল। হাইওয়ের জ্যাম পেরিয়ে যখন লখনৌ এয়ারপোর্টে এসে পৌঁছালাম তখন রাত 8টা বাজতে আরও মিনিট 4 দেরি। এর মাঝে পড়ে রয়েছে চেক ইন এবং সিকিউরিটির মতো ব্যয়বহুল কাজ। আমাকে চেক ইনে ব্যাগ ড্রপ করতে হবে, সিকিউরিটি করতে হবে, 8:20 বোর্ডিং। চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লখনৌ। দিদির রাজ্যে কলকাতা এয়ারপোর্টে চেকিং তো ওয়ার্ল্ড রেকর্ড করেছিল, লখনৌ ইউনিভার্সাল রেকর্ড করে দিয়েছে। সব কিছু ব্যাগ থেকে বের করে চেক করে, আমুলের ওই গুঁড়ো দুধ ওটাও টেস্ট করছে, চাও টেস্ট করছে, সব টেস্ট করছে। দেখে লেগে গেল সময় প্রায় 15 মিনিট। মারাত্মক লেভেলের চেকিং। এখন টাইম 8:22। কিন্তু মহাদেব কি ঠিক করেছে, আজকে ফ্লাইট ডিলে। কাজে আমার কোনো টেনশন নাই, ধীরে সুস্থে 1 বোতল জল খেয়ে আলটিমেট ফ্লাইটে উঠবো। বলেছি না গল্পের শেষ পর্যন্ত শেষ সঙ্গে রয়েছে। হ্যাঁ, আর এখানে আমার গেট নাম্বার হচ্ছে 19। সময় 9:46। আমাদের ফ্লাইট টেক অফ করলো কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে লখনৌ থেকে। সেদিন অনেকগুলো ঘটনাই ঘটতে পারত। খারাপ আবহাওয়ার জন্য হেলিকপ্টার কিংবা ফ্লাইটের দেরি, নেপালগঞ্জ থেকে লখনৌ এয়ারপোর্টের পথে প্রায় 200 কিলোমিটার রাস্তায় কোথাও গাড়ির টায়ার পাংচার, কিংবা লখনৌ থেকে কলকাতার ফ্লাইট সঠিক সময়ে ডিপারচার। কিন্তু এগুলোর একটাও হয়নি। কোনো এক অদৃশ্য শক্তি আমার অজান্তেই আমার পথ মসৃণ করে দিয়েছে। ফ্লাইটের টিকিটটা নেপালগঞ্জ পৌঁছে বুক করেছিলাম, আর এয়ারপোর্ট পর্যন্ত গাড়ির ব্যবস্থাও ট্রিপ টু টেম্পলসই করে দিয়েছিল। আর মানস সরোবরের জল এনেছিলাম ফ্লাইটে চেক ইন ব্যাগে। 6ই আগস্ট রাত 11:36। গতকাল রাতে এই সময় ছিলাম কোথায়, কৈলাস পরিক্রমার 3য় দিনে। আজ কলকাতায়। কলকাতা থেকে কৈলাস বা কৈলাস থেকে কলকাতা, যেটাই বলবেন, সেই গল্পের সমাপ্তি হলো 26 তারিখ থেকে 6 তারিখের মধ্যে দিয়ে। দেখা হচ্ছে আপনাদের সাথে এর পরবর্তী পর্বে, যে পর্ব শুরু করব ঠিক 48 ঘন্টা বাদে এই কলকাতা এয়ারপোর্ট থেকে নতুন কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুন গল্পের আপডেট পেতে অবশ্যই ফলো করুন ট্রাভেল উইথ কৌশিক ইনস্টাগ্রাম এবং ফেসবুকে, যার লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই কৈলাস মানস সরোবর যাত্রার কোনো পর্ব মিস করেননি, তারা অবশ্যই মনের কথা 2-1টি বাক্যে কমেন্টে লিখে দেবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব।